টনি নামের এই লোকটা কালো চামড়ার মানুষদেরকে একদমই পছন্দ করে না, অথচ একদিন অদ্ভুতভাবে তাকেই করতে হয় সেই কালো চামড়ার এক লোকের দাসত্ব। কিন্তু টনি মন থেকে এই ব্যাপারটা একদমই মেনে নিতে পারে না। আর তারপর সেই টনি আর তার কালো বসের জীবনে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত সব ঘটনা। গ্রিন বুক নামের এই মুভিটা তিনবার অস্কারও পেয়েছে। গল্পের শুরু হয় 1962 সালের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত একটা নাইট ক্লাবের ভেতরে, যার ভেতরে টনি নামের একজন বাউন্সার ছিল। তার কাজ ছিল এই ক্লাবের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা। হঠাৎ ক্লাবের ভেতর দুজন লোক মারামারি করতে শুরু করে, আর এটা দেখার সাথে সাথে যে লোকটার দোষ ছিল টনি সেই লোকটাকে ধরে বের করে দেয়। লোকটাকে বেশ উত্তম মাধ্যমও দেয়। সেদিন পার্টি শেষ হওয়ার পরে সে জানতে পারে এই ক্লাবটা শীঘ্রই বন্ধ হয়ে যেতে চলেছে। যাই হোক, সেদিন সবাই যে যার বাড়িতে চলে যায়। পরদিন সকালে টনি ঘুম থেকে উঠে দেখতে পায় তার ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য দুজন কালো মানুষ এসেছে। আসলে ওই সময় কালো লোকদের অনেক নিচু জাত ভাবা হতো, যাদেরকে টনির ওয়াইফ গ্লাসে করে জুস খেতে দেয়। তার এই সব কিছু দেখে একদমই ভালো লাগে না, কেননা সেও কালো মানুষদেরকে পছন্দ করে না। এর ফলে সে কালো মানুষ দুজন চলে গেলে সে ওই গ্লাস দুটো ফেলে দেয়। তো যাই হোক, টনি একটা ক্লাবে গিয়ে একজন লোকের সাথে সর্বোচ্চ বার্গার খাওয়ার বাজি ধরে, আর একসাথে 26টা বার্গার খেয়ে এই বাজিটা জিতে নেয়। বিনিময়ে সে $50 উপহার পায়। সে আগে থেকে একটু খাদক টাইপের লোক ছিল আর কি। টনির কাছে একজন লোক ফোন করে ড্রাইভারের চাকরির অফার দেয়। নাইট ক্লাবের বাউন্সারের চাকরি চলে যাওয়ার পরে তার একটা চাকরির খুবই দরকার ছিল, তাই সে ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর পরদিন টনি যখন ইন্টারভিউ দেওয়ার জন্য চলে যায়, তখন সে দেখতে পায় তার সামনে একজন কালো মানুষ দাঁড়িয়ে আছে। আসলে এই সময়টাতে কালো মানুষরা শুধুমাত্র সাদা মানুষদের বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করত। কিন্তু এই লোকটা এত ধনী দেখে টনি অনেক অবাক হয়ে যায়, কিন্তু সে এই কালো লোকটাকে একদমই সম্মান করে না। তো আমরা জানতে পারি এই লোকটার নাম ডক্টর ডন শার্লি। ধনশালী তাকে বলে, আমি একজন পিয়ানিস্ট, আমার 8 সপ্তাহ ধরে একটা প্রোগ্রাম আছে, তাই আমাকে মিড ওয়েস্ট থেকে ডিপ সাউথে যেতে হবে, আর এজন্য আমার একজন ড্রাইভারের দরকার। আমি তোমার সম্পর্কে শুনেছি, তুমি যে কোনো পরিস্থিতি খুব সহজেই হ্যান্ডেল করতে পারো। আমি তোমাকে সপ্তাহে $100 দিতে পারি, তার সাথে খাওয়া দাওয়া ফ্রি। এরপর শার্লি আবার বলে, তবে ড্রাইভারকে আমার জুতা থেকে শুরু করে সবকিছু পরিষ্কার করতে হবে। তখন টনি দাঁড়িয়ে পড়ে আর বলে, আমি শুধুমাত্র কার ড্রাইভ করতে পারবো, আর কিছু না। এটা বলে সে সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে টনির কাছে শার্লির একটা কল আসে। সে তাকে বলে, আমি তোমার শর্ত মেনে নিয়েছি। টনি কালো মানুষের হয়ে কাজ না করতে চাইলেও টাকার জন্য রাজি হয়ে যায়। এরপর টনি শার্লিকে নিতে যায়। শার্লির অ্যাসিস্ট্যান্ট টনিকে একটা বই দেয়, যার নাম গ্রিন বুক। এই বইটাতে সেই সব হোটেল আর রেস্টুরেন্টের নাম্বার থাকে, যেসব হোটেলে কালো চামড়ার মানুষ আশ্রয় নিতে পারবে। আসলে ওই সময়টাতে কালো চামড়ার মানুষ সব হোটেল আর রেস্টুরেন্টে থাকতে পারতো না। শার্লি যাওয়ার জন্য গাড়িতে উঠে বসে, কিন্তু টনি শার্লির ব্যাগপত্র গাড়িতে উঠায় না, কারণ সে শুধুমাত্র ড্রাইভারের কাজ করবে। এসব দেখে শার্লির এক কর্মচারী এসে ব্যাগপত্রগুলো গাড়িতে উঠিয়ে দেয়। এরপর তাদের যাত্রা শুরু হয়ে যায়। টনি গাড়িতে খাবার খায়, সিগারেট খায়। শার্লি তাকে সিগারেট খেতে নিষেধ করে, কিন্তু সে সিগারেটটা ফেলে না। এরপর তারা তাদের প্রথম প্রোগ্রামে পৌঁছায়, যেখানে পৌঁছে শার্লি টনিকে বলে, এখানে অনেক বড় বড় লোক আছে, তোমাকে ভালো ব্যবহার করতে হবে, তোমার ভাষা ঠিক করতে হবে। টনি বলে, এর চেয়ে ভালো আমি বাইরেই থাকবো। শার্লি বলে, তাই থাকো। এরপর শার্লির প্রোগ্রাম শুরু হলে সে আসল ট্যালেন্ট দেখায়। এখানে টনি দেখতে পায় শার্লি আসলে কতটা ট্যালেন্টেড। শো শেষ হলে টনি তার স্ত্রীকে চিঠি লিখতে বসে। সেখানে সে তার ওয়াইফকে তাদের ভ্রমণ সম্পর্কে লেখে। সে তার ওয়াইফকে লেখার চেষ্টা করে সে তাকে কতটা ভালোবাসে, যদিও সে ঠিকঠাক মতো শব্দ খুঁজে পায় না তার অনুভূতি প্রকাশের। এরপর দ্বিতীয় প্রোগ্রাম শুরু হওয়ার আগে টনি সেই জায়গায় যায় যেখানে শার্লি রাতে পিয়ানো বাজাবে। সে দেখে সেখানে যে পিয়ানোটা আছে সেটার খুব খারাপ অবস্থা, আর যে পিয়ানোটা থাকার কথা সেটাও সেখানে নেই। টনি ইনচার্জকে জিজ্ঞেস করে শার্লি যে পিয়ানোটা বাজাবে সেটা কোথায়। ইনচার্জের অবহেলার সুরে কথা শুনে টনি প্রচন্ড রেগে যায় আর তাকে একটা ঘুষি মেরে দেয়।
এরপরে আমরা দেখতে পাই প্রোগ্রামে শার্লির যে পিয়ানো বাজানোর কথা ছিল সে ওইটা বাজাচ্ছে। প্রোগ্রাম শেষ হলে তারা দুজন অন্য প্রোগ্রামের জন্য বেরিয়ে পড়ে। টনির মনে শার্লির জন্য যেরকম ভেদাভেদ ছিল সেটা এখন অনেকটা কমে গেছে। প্রথমে তারা একে অপরের দোষ খুঁজত, এখন তারা একে অপরের সাথে মনের কথা শেয়ার করে। তারা যেতে যেতে রাস্তায় একটা KFC চিকেন শপ দেখে। টনি সেখান থেকে চিকেন কিনে নেয় আর গাড়িতে উঠে চিকেন খাওয়া শুরু করে দেয়। টনি শার্লিকে চিকেন খেতে দেয়, কিন্তু শার্লি এভাবে চিকেন খেতে পারে না। তার খাওয়ার জন্য প্রপার চেয়ার টেবিলের দরকার হয়। টনি তাকে বলে, তোমার এভাবেই খাওয়া উচিত আর জানা উচিত এভাবে খাওয়ার মজা কতটা। শার্লি বলে, না আমি এটা খেতে পারবো না। সে তাকে খাওয়ার জন্য জোর করে। এরপর শার্লি টনির কথা মতো খাওয়া শুরু করে দেয়। তাদের দুজনের মধ্যে এখন একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। তারা নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে গল্প করে। রাস্তায় তারা একটা দোকানের কাছে থামে। নেমে দেখে দোকানের পাশে একটা অদ্ভুত পাথর পড়ে আছে। টনি সেই পাথরটা উঠিয়ে পকেটে রেখে দেয়। এটা আবার শার্লির এক ম্যানেজার, যে কিনা তাদের সাথে এসেছে তবে অন্য গাড়ি করে, সে দেখে ফেলে। টনি যখন গাড়িতে এসে বসে, শার্লি তাকে জিজ্ঞেস করে, তুমি একটা পাথর চুরি করেছো। টনি বলে, আমি কোনো পাথর চুরি করিনি, সেটা মাটিতে পড়েছিল তাই আমি সেটা তুলে নিয়েছি। শার্লি বলে, হয় তুমি পাথরের দাম দেবে অথবা সেটা যেখানে ছিল সেখানে রেখে আসবে। এরপর শার্লি একটা নিগ্রো হোটেলে চেক ইন করে, যেই হোটেলের ঠিকানা তার গ্রিন বুক থেকে পেয়েছে। কিন্তু হোটেলের ভেতরে বোর হওয়ার কারণে শার্লি হোটেলের ক্লাবে চলে যায়। সেখানে কিছু সাদা চামড়ার লোকেরা তাকে প্রচন্ড মারধর করে, কেননা ওই লোকেদের কাছে মনে হয়েছে একজন কালো মানুষ কিভাবে স্যুট প্যান্ট পরতে পারে, সে নিশ্চয়ই কোথা থেকে এগুলো চুরি করে এনেছে। তখনই সেখানে শার্লিকে বাঁচাতে টনি চলে আসে, আর সে বাকি লোকদেরকে গুলি করার হুমকি দেখিয়ে সেখান থেকে শার্লিকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর সে শার্লিকে বলে, তুমি কখনো আমাকে ছাড়া বাইরে কোথাও একা একা আসবে না। শার্লি তাকে সেই বন্দুকের ব্যাপারে জিজ্ঞেস করলে টনি তাকে বলে, আমার কাছে কোনো বন্দুক নেই, আমি শুধুমাত্র তাদেরকে ভয় দেখিয়েছি। পরের দিন তারা নেক্সট প্রোগ্রামের জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় তাদের গাড়ি খারাপ হয়ে গেলে শার্লি এবং টনি গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। তখন পাশের জমিতে কাজ করা কালো চামড়ার মানুষগুলো তাদেরকে দেখে অবাক হয়ে যায়, কারণ একজন সাদা চামড়ার মানুষ কালো চামড়ার অধীনে কাজ করছে। কেননা এটা এমন একটা সময় যখন কালো চামড়ার মানুষদেরকে দাসের কাজ করতে হতো, তাই তাদের চোখে এটা একটা অবাক করা বিষয়। এরপর তারা দুজন পরের প্রোগ্রামে পৌঁছে যায়। রাতে যখন প্রোগ্রাম শুরু হবে তার কিছুক্ষণ আগে শার্লি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। সে যখন সেই হোটেলের ওয়াশরুম ইউজ করতে যাবে তখন হোটেলের মালিক তাকে জানায় যে সেই ওয়াশরুম ইউজ করতে পারবে না, কেননা সেটা শুধুমাত্র সাদা চামড়ার মানুষদের জন্য। সে বাইরে একটা নোংরা ওয়াশরুম দেখিয়ে বলে, আপনার যদি ওয়াশরুমে যেতেই হয় তাহলে বাইরের ওই ওয়াশরুমে যান। তখন শার্লি বলে, না, তার চেয়ে আমি আমার হোটেলের ওয়াশরুমে যাব। শার্লি তখন গাড়ি করে সেখান থেকে বের হয়ে পড়ে আর তার হোটেলে গিয়ে ওয়াশরুম ব্যবহার করে আবার ফিরে আসে। তারপর সে আবার সেই প্রোগ্রামের জায়গায় আসে আর প্রোগ্রামটা শেষ করে। পরের দিন সকালে দেখা যায় টনি আর শার্লি একটা টেবিলে বসে আছে। সেখানে বসে টনি তার ওয়াইফকে একটা চিঠি লেখার চেষ্টা করছে। লিখতে গিয়ে বারবার কাটাকাটি করে, কেননা লেখাগুলো তার মন মতো হচ্ছে না। শার্লি চিঠিটা হাতে নিয়ে দেখে তাতে অনেক বানান ভুল এবং কথাগুলো এলোমেলো। তাই শার্লি তাকে টনির হয়ে একটা লেটার লিখে দেয়। যখন টনি এই লেটারটা তার ওয়াইফের কাছে পৌঁছায় তখন তার ওয়াইফ সেটা পড়ে খুব খুশি হয়ে যায়, কেননা লেটারে খুব রোমান্টিক কথা লেখা থাকে আর সেই সমস্ত কথা লেখা থাকে যেগুলো টনি আজ পর্যন্ত কখনো লেখেনি। এরপর তারা তাদের পরবর্তী গন্তব্য জর্জিয়ায় পৌঁছে যায়। সেখানে তারা বিকেলবেলা হাঁটাহাঁটির জন্য বের হলে একটা শোরুমে থাকা খুব সুন্দর একটা স্যুট শার্লির খুব পছন্দ হয়ে যায়। শার্লি স্যুটটা কেনার জন্য টনিকে নিয়ে ভেতরে ঢুকলে সেই শপকিপার টনিকে স্যুটটা ধরিয়ে দিয়ে ট্রায়াল দিতে বলে। সেই স্যুটটা টনি শার্লির হাতে দেওয়ার সাথে সাথে শপকিপার বলে, আপনি যদি এটা কিনতে চান তাহলে কিনতে পারেন, কিন্তু আমাদের এখানে আপনি এটা ট্রায়াল দিতে পারবেন না। কালো লোকদের প্রতি এমন অবহেলা দেখে এবার শার্লি প্রচন্ড রেগে যায়, কিন্তু কিছু না বলে সেখান থেকে চলে আসে। তারপর তারা পরের শোতে চলে যায়। যখন টনি রাতে হোটেলে তার রুমে ছিল তখন তার কাছে পুলিশের একটা কল আসে। তারা বলে শার্লিকে তারা গ্রেফতার করেছে। সে যখন থানায় পৌঁছায় তখন দেখতে পায় শার্লি উলঙ্গ অবস্থায় আছে আর তার সাথে একজন সাদা চামড়ার ব্যক্তিও আছে। সেদিনই প্রথম টনি বুঝতে পারে শার্লি একজন গে। পুলিশ তাকে ছাড়তে চায় না, কিন্তু টনি তাদেরকে ঘুষ দিয়ে শার্লিকে নিয়ে চলে আসে। টনির ঘুষ দেওয়াটা শার্লির একদম পছন্দ হয় না।
কেননা এটা আইনের বিরুদ্ধে। টনি এসব শুনে রেগে যায়। টনি বলে, তুমি আমাকে ধন্যবাদ জানানোর বদলে আমাকে দোষী করছো। এরকম করে তারা একে অপরের ওপর রেগে যায়। পরদিন সকালে দেখতে পায় তারা দুজন নতুন প্রোগ্রামের জন্য অন্য একটা শহরে একটা হোটেলে পৌঁছায়। সেখানে টনির সাথে তাদের কিছু বন্ধুর দেখা হয়। তারা দেখে টনি একজন কালো চামড়ার মানুষের হয়ে কাজ করছে। তারা তাকে বলে, তুমি এই কাজ ছেড়ে দাও, আমরা তোমাকে ভালো কাজ দেব আর টাকাও অনেক ডবল পাবে। টনি বলে, আমি এটা করতে পারবো না, আমি অলরেডি বুক আছি আর আমার কাছে ভালো কাজও আছে। তারা বলে, ঠিক আছে, রাত 8টার সময় আমাদের সাথে একবার দেখা করো। রাতে যখন টনি বাইরে বের হয় তখন তার শার্লির সাথে দেখা হয়। শার্লি তাকে বলে, তুমি তোমার কাজ খুব ভালোভাবে করছো, তাই আমি চাই তুমি আমার ম্যানেজার হয়ে যাও, আমি তোমাকে আরো ডাবল টাকা দেব। টনি বলে, আমি তোমাকে কথা দিয়েছি, তোমার প্রোগ্রাম যতদিন না শেষ হচ্ছে আমি তোমাকে ছেড়ে যাব না। আমি এখন শুধুমাত্র আমার বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। টনি যখন চলে যাচ্ছিল তখন শার্লি তার কাছে রাতের আচরণের জন্য ক্ষমা চায় আর তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। এখন তাদের বন্ধুত্ব আগের চাইতে অনেক বেশি ভালো হয়ে গেছে। তারা দুজন দুজনকে প্রচুর সম্মান করে। তাদের বন্ধুত্ব আরো দৃঢ় হয়ে যায়। এখানে তারা তাদের প্রোগ্রাম শেষে অন্য প্রোগ্রামের জন্য বের হয়ে পড়ে। রাস্তায় তখন বৃষ্টি হতে থাকে, এ কারণে তারা রাস্তা ভুল করে ফেলে। তখন সেখানে এক পুলিশ তাদেরকে আটকায়। পুলিশ দেখে একজন সাদা চামড়ার মানুষ একজন কালো চামড়ার মানুষের হয়ে কাজ করছে, আর এই সব কিছু পুলিশের ভালো লাগে না। পুলিশটা বলে, এই শহরে কোনো কালো চামড়ার মানুষ সন্ধ্যার পরে গাড়ি করে ঘুরতে পারে না, তাই তাকে বের করো। টনি বলে না, কিন্তু তবুও তারা শার্লিকে বের করে। এবার সেই পুলিশ তাদেরকে গালিমন্দ করার কারণে টনি তার রাগ কন্ট্রোল করতে না পেরে তাকে একটা ঘুষি মারে। ফলে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নেয়। শার্লি জেলের ভেতরে পুলিশকে বলে, আমি একটা কল করতে চাই আর এটা আমার অধিকার। এটা শুনে পুলিশরা উপহাস করে। আসলে এটা এমন একটা সময় যখন কালো মানুষদেরকে কেউ হেল্প করতো না। তারা তার কথা শুনে হাসাহাসি করতে থাকে, কিন্তু পুলিশেরা তাকে একটা কল করতে দেয়। শার্লি ফোনে কথা বলার কিছুক্ষণের মধ্যে পুলিশের কাছে একটা কল আসে, আর কলটা করে গভর্নর। গভর্নর তাদেরকে জানায় তারা যেন শার্লিকে আর তার বন্ধুকে এখনই ছেড়ে দেয়। গভর্নরের অর্ডার অনুযায়ী পুলিশ তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর শার্লি টনিকে বলে, তোমার তাদের উপর হাত উঠানো একদম উচিত হয়নি। টনি বলে, তারা আমাদেরকে বৃষ্টির মধ্যে বাইরে বের করেছিল, তাই আমি হাত তুলেছি। তখন শার্লি বলে, তুমি তাদের ওপর হাত তুলেছ কারণ তারা আমাকে নিগ্রো বলে গালি দিয়েছে। এই কথা আমার সব সময় শুনতে হয়, কিন্তু আমি কখনো তোমার মতো কারো গায়ে হাত তুলিনি। শার্লি তখন রাগ করে গাড়ি থামাতে বলে আর গাড়ি থেকে বেরিয়ে যায়। টনিও তার পেছনে যেতে থাকে। শার্লি বলে, হ্যাঁ, আমি বড় লোক, আমার কাছে অনেক টাকা আছে, আমি বড় লোকদের জন্য পিয়ানো বাজাই, তারা আমাকে অনেক টাকাও দেয়। কিন্তু যখন আমার প্রোগ্রাম শেষ হয়ে যায় তখন তাদের কাছে আমি একজন নিগ্রো মানুষ। না আমাকে সাদা চামড়ার মানুষ একসেপ্ট করে, না আমাকে কালো চামড়ার মানুষ একসেপ্ট করে। তার কারণ হলো আমি আমার নিজের মানুষের থেকেও একটু আলাদা। টনি তার দুঃখটা বুঝতে পারে। এরপর তারা দুজনে একটা হোটেলে আশ্রয় নেয়, যেখানে দুজনকে একই ঘরে থাকতে হয়। পরের দিন তাদের শেষ প্রোগ্রাম বার্মিংহামে থাকে, যেখানে দুজনকে ভালোভাবে ওয়েলকাম জানালেও তারা শার্লির সাথে অনেক ভেদাভেদ তৈরি করে। তারা শার্লিকে সাদা চামড়ার মানুষদের ড্রেসিং রুমে ড্রেস চেঞ্জ করতে দেয় না, এমনকি তারা তাকে সেখানে ঢুকতেও দেয় না, যেখানে সাদা চামড়ার মানুষেরা খাবার খায়। শার্লির এই ব্যাপারগুলো একদমই ভালো লাগে না। সে বলে, হয় আমি এখানের খাবার খাবো, নয়তো আমি এখানে প্রোগ্রাম করব না। সেখানের মালিক টনিকে বোঝানোর জন্য সাইডে নিয়ে যায়। টনিকে বলে, আমি তোমাকে $100 দেব, তুমি যেভাবেই হোক এটা ম্যানেজ করো, কেননা এটা কেউ মানবে না যে তাদের সাথে একজন কালো চামড়ার মানুষ খাবার খাবে। টনির এই কথা শুনে খুব রাগ হয়, তাই সে তার কলার চেপে ধরে। তখনই সেখানে শার্লি চলে আসে আর বলে, তুমি ওকে ছেড়ে দাও, তুমি যদি চাও আমি পিয়ানো বাজাবো তাহলে আমি বাজাবো। টনি তখন বলে, চলো আমরা এখান থেকে চলে যাই। তারপর তারা দুজন সেখান থেকে চলে যায়। এরপর তারা একটা হোটেলে যায়, যেখানে অনেক নিগ্রো থাকে। সেখানে কোনো সাদা চামড়ার মানুষ আসে না। টনিকে দেখে সেখানকার সবাই অনেক অবাক হয়ে যায়, এমনকি তারা শার্লির জামা কাপড় দেখেও অবাক হয়ে যায়। সেখানে টনি একজনকে বলে শার্লি একজন জনপ্রিয় পিয়ানিস্ট, সে শার্লিকে পিয়ানো বাজানোর জন্য রিকোয়েস্ট করে। শার্লি সেখানে খুব সুন্দর করে পিয়ানো বাজায়, আর সেটা সেখানকার সব মানুষ খুব এনজয় করে। শার্লি সেখানে পিয়ানো বাজিয়ে খুব মজা পায়। সে টনিকে বলে, মাসে অন্তত একবার এরকম জায়গায় আমার পিয়ানো বাজানো উচিত। তারপর তারা সেখান থেকে বের হতে চায়, যেন তারা 25 তারিখের মধ্যে নিউ ইয়র্কে পৌঁছাতে পারে।
হঠাৎ টনি তার বন্দুক দিয়ে হাওয়াতে গুলি করে। আসলে দুটো নিগ্রো তাদের গাড়ি থেকে কিছু জিনিস চুরি করছিল। তারা গুলির শব্দ পেয়ে পালিয়ে যায়। এতে শার্লিও ভয় পেয়ে যায়। সে বলে, আমি জানতাম তোমার কাছে বন্দুক আছে। রাস্তায় শার্লি টনিকে বলে, যে পাথরটা তোমায় আমি ফেরত দিতে বলেছিলাম, আমি জানি সেটা এখনো তোমার কাছেই আছে, চাইলে তুমি সেটা গাড়ির সামনে রাখতে পারো। এই কথা শুনে টনি পাথরটা বের করে গাড়ির সামনে রাখে। আসলে টনি সেই পাথরটা সেদিন ফেরত দেয়নি, আর এটা শার্লি জানতো। তারা এখন একে অপরকে বুঝতে পারে। এদের মনের কথা এখন মুখে বলতে হয় না। এখন তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেছে। শার্লি চায় টনি ক্রিসমাসের মধ্যে যে করেই হোক তাদের বাড়িতে পৌঁছাক, কেননা সেখানে তার ওয়াইফ এবং ছেলে মেয়ে তার জন্য অপেক্ষা করে থাকবে। আর এই কারণে সে টনিকে গাড়িতে বিশ্রাম করতে দিয়ে সে নিজে গাড়ি চালায়, আর এরপর সে টনিকে তার বাড়িতে পৌঁছে দেয়। টনি তাকেও আসতে বলে, কিন্তু সে যায় না। সে সেখান থেকে তার হোটেলে চলে যায়। টনির বন্ধু এবং পরিবারের সবাই ঘরের ভেতর ছিল। তারা টনিকে দেখে খুব খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা শার্লিকে দেখতে পাই, যেখানে সে হোটেলে একা একা আছে। টনির ইচ্ছা ছিল শার্লি ক্রিসমাসের দিন তার এবং তার ফ্যামিলির সাথে থাকুক। তখনই দরজায় বেল বাজে। যখনই টনি দরজা খোলে, সে দেখে শার্লি দাঁড়িয়ে আছে, আর সেটা দেখে খুব খুশি হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে। টনি সবার সঙ্গে শার্লির পরিচয় করিয়ে দেয়। প্রথমে তারা সবাই থমকে যায়, কিন্তু পরে সবাই নর্মাল হয়ে যায়। এরপর টনি তার ওয়াইফের সাথে শার্লির পরিচয় করায় এবং তার ওয়াইফ শার্লিকে জড়িয়ে ধরে আর কানে কানে বলে, থ্যাঙ্কস ফর দ্য লেটার্স। আসলে টনির ওয়াইফ জানতো টনি তাকে যেই লেটারগুলো পাঠিয়েছে সেগুলো সবই শার্লি লিখেছিল, আর এটা শুনে শার্লির মুখে হাসি ফোটে। আর এভাবেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। এই গল্পে আমাদেরকে একটা জিনিস শেখানো হয়েছে, সেটা হলো গায়ের রং দিয়ে কখনো কোনো মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা যায় না। ভেদাভেদ সৃষ্টি করে মানুষের ভাবনা, যেটা কিনা স্বয়ং মানুষেরই তৈরি।